আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 19,000 টাকায় বাংলাদেশে আসলো 5G ফোন হিসেবে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসরের পাশাপাশি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও 44 ওয়াটের চার্জার দিয়ে 6GB র্যাম ও 128GB স্টোরেজ সহ ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে দিয়ে IQoo Z9x অর্থাৎ এই ফোনটা, এটা কিন্তু একটা 5G ফোন এবং সত্যি কথা বলতে যেই বাজেট রেঞ্জে এখন আমরা এটা পাচ্ছি সেই হিসাবে থিঙ্ক করলে কিন্তু ওয়ান অফ দ্য একটা বেস্ট ফোন মনে হবে। এটার ইউআই কিন্তু খুবই ভালো, বিকজ এটা ভিভোর ফোন। আর একটা বিষয় হলো এই ফোনটার গেমিং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্স কেমন এবং তার পাশাপাশি ফোনটা আদার্স ইউজে যেমন ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই এক্সপিরিয়েন্স বলেন, অপারেটিং সিস্টেমগুলো ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা, বা আমরা এই ফোনটা প্রায় 3 থেকে 4 মাস ধরে ইউজ করতেছি, সো আমাদের ওভারঅল এই লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল সব কিছু নিয়ে ইন ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, সিম ট্রে ইজেক্টর, 44 ওয়াটের চার্জার এবং IQoo Z9x 5G মোবাইলটি। এই মোবাইলটার বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে এই মোবাইলটিতে IP64 এর সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ IP53, 54 এর থেকে এই ফোনটা ওয়াটার রেসিস্ট্যান্স অনেক বেশি, ডাস্ট রেসিস্ট্যান্স অনেক বেশি, বাট এটা কিন্তু ওয়াটার প্রুফ না। টুকটাক হাত থেকে পড়লেও কোনো প্রবলেম হবে না এবং পানিতে পড়ে গেলে সাথে সাথে তুলে ফেললেও এই ফোনটার কিছু হবে না। সো বেশ ভালো ব্যাক প্যানেল বা বডি বলতে পারেন এই ফোনটা, বিল্ড কোয়ালিটি আর কি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় লেগেছে এবং টাচ করার সাথে সাথেই আনলক হয়ে যাচ্ছিল। সেই সাথে এই মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 1000 নিটস, আর একটু বেশি নিটস হলে ভালো হতো। আউটডোর ইউজ করতে যে কিছুটা লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা পেয়েছি, বাট এটা অনেক বেশি না। সামটাইমস মনে হয়েছে, আবার সামটাইমস মনে হয়নি, একদম দুপুরবেলা 2টা বা 1টার দিকে একটু লো ব্রাইটনেস জনিত প্রবলেম মনে হয়েছে। এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং স্পিকারের সাউন্ড যথেষ্ট স্মুথ, 100% ভলিউম আমরা ডিস্টরশনে দেখা পাইনি এবং তার পাশাপাশি সাউন্ডে বেইজ এবং ক্রিসপিনেস যথেষ্ট ব্যালেন্স ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স 19-20 হাজার টাকার ফোন হিসেবে খুবই ভালো। দেন এই মোবাইলটাতে রয়েছিল 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সাথে রয়েছিল 44 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটি চার্জ করতে আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে ফুল চার্জ হতে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা আমরা 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে একটা কথা বলবো, সব সময় আমরা এই ফোনটা চার্জ ব্যাকআপ অনেক বেশি পেয়েছি আমি এটা বলবো না, মাঝে মাঝে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ফোনগুলোর মতোই ব্যাটারি চার্জ ব্যাকআপ পেয়েছি ফোন থেকে। সো বলতে পারেন যে 5500 মিলিঅ্যাম্পিয়ারের পারফরমেন্স যেমন পাওয়ার কথা ঠিক তেমন পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা এক্সট্রিম ইউজ করেছি তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি অ্যারাউন্ড 6 ঘন্টার থেকে একটু বেশি। মেইন কথা হলো এই ফোনটা যদি আপনি আইডল অবস্থায় রেখে দেন, খুব কম ইউজ করেন, হালকা পাতলা বেসিক ইউজ করেন, তখন অনেক ভালো চার্জ ব্যাকআপ পাবেন, 2.5 দিনও পেতে পারেন। কিন্তু যখন আপনি আবার লং টাইম টানা ইউজ করবেন তখন আবার একটু ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয়। দ্রুত কি 6000 মিলিঅ্যাম্পিয়ার হিসাবে যেমন হওয়ার কথা তেমন হয় না, 5000 মিলিঅ্যাম্পিয়ারের মতো আমরা পারফরমেন্স পেয়েছি। দেন এই মোবাইলের বডি ডাইমেনশনের কথা বলতে গেলে মোবাইলটার থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 199 গ্রাম এবং ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে এবং যথেষ্ট স্লিম হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ড একদম খুব নাইসলি গ্রিপ করে আমরা এই ফোনটা ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, ইউআই হিসেবে রয়েছিল ভিভোর ফান্টাস ওএস 14। ভিভোর কথা বলতেছি বিকজ এটা কিন্তু ভিভোরই ফোন, যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম। আর ভিভোর ইউআই খুবই ভালো, সেই ফোনটার ইউআইও যথেষ্ট ভালো। আমার হাতে থাকা এই ফোনটা হলো 6GB র্যামের ফোন এবং তার পাশাপাশি এই ফোনটাতে 6GB ভার্চুয়াল র্যামও রয়েছে। সত্যি কথা বলতে ইউআই যেটা বলতেছিলাম, ভিভোর ইউআই এর মতো একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস নাই, আননেসেসারি কিছু গেমস আছে সেগুলো আপনারা ধরে ডিলিট করে দিতে পারেন। কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে না রিয়েলমির মতো, রিয়েলমির বেশ কিছু ফোনে যেমন আসে, এবং তার পাশাপাশি কোনো ল্যাগিং ফ্রেম ড্রপ ইস্যুস পাইনি। আর এই ফোনটা কিন্তু নিয়মিত আপনারা আপডেটও পাবেন 3 বছরের মতো। সো ওভারঅল ইউআই নিয়ে আমি খুবই স্যাটিসফাই এই বাজেট রেঞ্জের এই ফোন হিসাবে। মোবাইলটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে 2টো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং এই ফোনটার ডিসপ্লে হলো 6.72 ইঞ্চি সাইজের 120 রিফ্রেশ রেট সহ IPS LCD প্যানেলের ডিসপ্লে রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হলো 393 ppi। ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে ভেজেলগুলো ঠিকঠাক আছে, চিনটা যদি আরেকটু চিকন হতো অনেক ভালো হতো, বাট বাজেট রেঞ্জে যেই ফোন এটা সেই
হিসাবে চিন্তা ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা, তবে সেলফি ক্যামেরাটার পাঞ্চলটা একটু ছোট হলে একটু ভালো লাগতো, এবং সেই সাথে এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে মোবাইলটি রয়েছিল Adreno 710। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,87,477। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এবং এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, আর একটা ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। আর এই ফোনটার ক্যামেরা দিয়ে তোলা ছবির কথা বলতে গেলে ছবির স্যাচুরেশন আমরা কিছুটা কম পেয়েছি, অর্থাৎ কালার ডিটেলসের ঘাটতির দেখা পেয়েছি। তার পাশাপাশি প্রপার লাইটে আবার অনেক ভালো ব্রাইটার ছবিও ওঠে, এবং সেই সাথে আমরা যখন পোর্ট্রেট মোডে ছবি তুলেছি তখন আবার ডাইনামিক রেঞ্জ বেশ ভালো থাকলেও এজ ডিটেকশনের একটু ঘাটতি ছিল। ওভারঅল ক্যামেরা আমি মনে করবো এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে মোটামুটি লেভেলের আছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে ভিডিও শুট করা যায় হাইয়েস্ট 1080p 30 fps ভিডিও পারফরমেন্স মোটামুটি মানে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই। সেই সাথে এই ফোনটাতে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি মনে করি যে সেলফি ক্যামেরাটা 12, 13 অথবা 16 মেগাপিক্সেলের হওয়া উচিত ছিল। আর সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলতে গিয়েছি, স্পেশালি সেলফি ছবি তোলার সময় যে প্রবলেমটা বেশি হয় সেটা হলো অনেক ছবি তোলার পর চোখ বন্ধ আসে, অনেক বড় বড় করে তাকায় থাকার পরও চোখ অনেক সময় বন্ধ আসে। এটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে সেলফি ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি অনেক বেশি যে ডিটেলস আমরা পাচ্ছিলাম ছবির তা না, ফেসটা অনেক বেশি মলিন লাগতেছিল। তবে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনে সেলফি ক্যামেরা ঠিক এমনই, তবে এটা 8 মেগাপিক্সেলের হওয়ার কারণে হতে পারে যে রেজলিউশনটা আমরা একটু বেশি কম পেয়েছি, বা আমার কাছে 8 মেগাপিক্সেলও মনে হয়নি, মাঝে মাঝে 3 বা 4 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মতো মনে হয়েছে এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স। এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি, HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়। গেমিং করার সময় আমরা কোনো ধরনের কোনো জাইরো ডিলে দেখা পাইনি, তবে লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, বাট হিট হলো ফোনটা স্টেবল পারফরমেন্স দিচ্ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে পাবজি খেলার সময়। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি। গেমের কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল, কোনো ধরনের কোনো স্লো হয়ে যাওয়া বা ডিলে হওয়া এই ধরনের কোনো ইস্যুস আমরা এই ফোনটার ডিসপ্লে থেকে বা ফোন থেকে না পাওয়ার কারণে অ্যাশওয়ার গেমসটা লং টাইম গেম প্লে করে বেশ মজা পেয়েছি এই ফোনে। আমার কাছে থাকা এই মোবাইলটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজটা হলো UFS 2.2। এটা আরও নানা রকম ভেরিয়েন্টে পাওয়া যায়, বাট আমার কাছে থাকা এই 128GB স্টোরেজ ভেরিয়েন্টের রাইট নাও প্রাইস হলো মার্কেটে 18,000 টাকা থেকে 20,000 টাকার মতো। এবছর আমরা জানি না এই ফোনটার কী ল্যাকিংস আমরা পেয়েছি এবং তার পাশাপাশি ফোনটার কী ভালো দিক ছিল। এই ফোনটা ল্যাকিংসের কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টা আমার কাছে একদম বিরক্তিকর লেগেছে সেটা হলো এই ফোনটা সেলফি ক্যামেরাতে যখন আপনি ছবি তুলবেন চোখ বন্ধ আসবে, অনেক বড় বড় করে তাকায় তুললেও চোখ বন্ধ আসে এবং ফেসের শেপই চেঞ্জ হয়ে যায় কারণ চোখ যদি বড় বড় করে তোলেন। সো এটা একটা বিশাল প্রবলেম। আমি জানি না, হতে পারে সফটওয়্যার ইস্যুস, UI আপডেট আসলে বা সফটওয়্যার আপডেট আসলে মেবি ঠিক হয়ে যেতে পারে, বাট নাও হতে পারে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এটার পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরার ছবিও যে অনেক ভালো তাও না, আর একটু বেশি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি মানে আরেকটু বুস্টেড কালার থাকলে বেশি ভালো লাগতো। দেন এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, কিছু কিছু ছবি অনেক ভালো স্যাচুরেশন প্রোভাইড করলো, আবার কিছু কিছু ছবি খুব একটা স্যাচুরেটেড আসতেছিল না, অর্থাৎ কালার ভালো পরিমাণ ডিটেলসের ল্যাকিংস পেয়েছি। সেই সাথে ফোনটা তো অবশ্যই যে বাজেট এসেছে সেই বাজেট হিসাবে আলট্রা ওয়াইড ক্যামেরা থাকা উচিত ছিল, এবং তার পাশাপাশি এই ফোনটা কিন্তু 6000 mAh। ফোনটা যখন আমরা বেসিক ইউজ করেছি তখন অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি, কিন্তু ফোনটা যখন আমরা একদম টানা ইউজ করেছি, একটু হেভি ইউজ করেছি, তখন এই ফোনটার চার্জ ব্যাকআপ যা পেয়েছি সেটা অনেকটা 5000 mAh ব্যাটারি যেসব ফোনে রয়েছে সেই ফোনের মতোই চার্জ ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ চার্জ ব্যাকআপ কিছুটা কম পেয়েছি 6000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও। তবে এই ফোনটার বেশ কিছু ভালো দিক রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটাতে IP64 এর রেটিং রয়েছে। নর্মাল IP54, IP53 আমরা এই বাজেটে থেকে থাকি, কিন্তু IP64 দেওয়াতে যেটা হয়েছে যে অনেক বেশি আপনি পানিতে ভিজাতে পারবেন, বাট পানিতে ডুবিয়ে রাখবেন না, তাহলে আবার নষ্ট হয়ে যাবে। দেন ডিসপ্লেটা নাইস, এটা ট্রু যেটা IPS প্যানেলের ডিসপ্লে, বাট IPS প্যানেল হলো যথেষ্ট স্মুথ এবং যথেষ্ট ভালো। তার পাশাপাশি এই ফোনটা কিন্তু 5G ফোন, এবং আমরা যদিও 5G ভাবে ইউজ করিনি, 4G সিমই সাপোর্ট করে, সো 4G আমরা নেটওয়ার্ক ইউজ করেছি, কিন্তু কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যুস আমরা এই ফোন থেকে পাইনি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাইট নাও আমরা যে যুগে বাস করি সেই যুগ হিসাবে। দেন আরেকটা ইমপ্রেসিভ বিষয় হলো এই ফোনটার হিটিংটা আমরা খুব কম পেয়েছি। অনেক এক্সট্রিম গেমিংও হালকা হিট হয়, বাট হিট হলো গেমের পারফরমেন্স ড্রপ করে না, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফোনটাতে। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে খুব কম ফোনই পাওয়া যায় এখন 15-20 হাজার টাকার মধ্যে, অফিসিয়াল বলেন আর আনঅফিসিয়াল বলেন, সো এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসরওয়ালা ফোন।
আরেকটা বিষয় হলো এই ফোনটা ফটোগ্রাফি পারফরমেন্স অনেক বেশি আমি ভালো বলবো না, ওভারঅল ঠিকঠাক লেভেলের আছে, আর একটু ভালো হলে একটু ভালো তো, আলট্রাইট ক্যামেরা থাকলে একটু বেশি ভালো তো। তবে মোটামুটি আপনারা 15-20 হাজার টাকা যেসব ফোন আছে, স্পেশালি অফিসিয়াল যেসব ফোন আছে, সেসব ফোনের সাথে আপনার ফাইট করতে পারবে এই ফোনটা ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো। এবং সর্বশেষ এই ফোনের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ইউআই। এটা কিন্তু ভিভোর ফান টাচ ওয়েসটা ইউজ করা হয়েছে 14 ভার্সনের, এবং ইউআই কিন্তু যথেষ্ট স্মুথ, কোনো ব্লটওয়্যার নেই, মানে 2-1টা অ্যাপস আছে আর কি, এটা ছাড়া কোনো আননেসেসারি অ্যাপস নাই, ডিলিট করে দিতে পারবেন ওইসব অ্যাপস। আর খুবই স্মুথ পারফরমেন্স পেয়েছি ফোনটার ইউআই থেকে। সো ওভারঅল যারা মেইনলি একটু গেমসটা বেশি খেলেন, ফটোগ্রাফিটা কম করেন, লং টাইম কন্টেন্ট ওয়াচ করেন, মানে মিডিয়া কনজিউম করেন, তাদের জন্য আমি মনে করি 19-20 হাজার টাকার মধ্যে এই ফোনটা একটা ভেরি গুড চয়েস। বাকিটা অবশ্যই আপনার বিষয়, চিন্তা ভাবনা করে অনেকগুলো ফোন ঘেটে দেন ডিসিশন নিয়ে আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।